আপনার পুরুষদেরকেও আপনার অশালীন ভাষায় কথা বলা হচ্ছে। এই কথাগুলোও কিন্তু আমাদেরকে বলতে হবে। শুধু ছাত্র দলের একটা ছেলে একজন ভিসি কে এরকম করেছে সেজন্য আমরা সব গেল গেল বলে রব রব তুলবো, আর একটা মেয়েকে গণধর্ষণের হুমকি দেবে সেটাকে আমরা এড়িয়ে যাবো? সিরাজুল আলম খানের মতো মানে জাসদকে দিয়ে যে বিভ্রান্ত করেছিল জাসদের তরুণ যুবকদেরকে সে সময়কার, এই বাচ্চা ছেলেপেলে গুলাকেও তারা বিভ্রান্ত করে রেডিকালিজমের দিকে বিভিন্ন দিকে নিয়ে গেছে। এবং সেভাবে কি হয়েছে, তার পরিণতিটা কি হয়েছে, বাংলাদেশকে কোনো কেউ ধারণ করে। আপনি ডক্টর মঞ্জুর যেটা বললেন যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে, কিন্তু এটা নিয়ে আপনার যে আওয়ামী লীগ যে চেতনা ব্যবসা শুরু করেছিল সেটা বলেছিলেন যে ঢাকার ভিসির সাথে যে আচরণ করা হয়েছে সে বিষয়ে আমি একটা জিনিস দেখাই। আমার আব্বাও একজন প্রফেসর ছিলেন, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সুতরাং আমার স্ত্রী শিক্ষিকা, আমার শাশুড়ি একজন শিক্ষিকা। সুতরাং আমার শিক্ষকদের প্রতি পূর্ণ মর্যাদা আছে। কিন্তু একজন ভিসি হচ্ছেন প্রশাসনের দায়িত্ব থাকে এবং তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এই যে তার আগে দেখেন যে আপনার কুয়েটে কি হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এখানে আপনারা তো দেখতে পারবেন না, আমি পড়ে শোনাই। কুয়েটের ভিসি বলছিলেন আমার শার্ট ধরে টানা হেঁচড়ার পর মাটিতে ফেলে দেওয়া হয়, কুয়েট ভিসি। তখন এটা কারা করেছিল? এটা তো করেছিল শিবিরের লোক ছেলেপেলেরা, তাই না? এটা অস্বীকার করা যায় না। তখন কিন্তু কেউ কথা বলেননি। তখন এটাকে বলা হয়েছিল যে না, ওই ওই ভিসি তো মনে হয় একটু জাতীয়তাবাদী, সুতরাং জাতীয়তাবাদী হলে তো তাকে এরকম সাইজ করাই যায়। এখন ভিসি কে কিন্তু প্রশাসনের দায়িত্ব নিতে হয়। তিনি যদি ঠিকভাবে দায়িত্ব পালন না করেন, নিজে বিতর্কিত হন, তাহলে তিনি কি অধ্যাপনার মর্যাদাটা কি রাখেন? রাখেন না। সেখানে তখন কিন্তু বিপত্তিটা ঘটে, সেটাও দেখতে হবে। একই ঘটনা কিন্তু আরো কয়েক জায়গায় ঘটেছে, এই বিষয়টাও আমাদেরকে দেখতে হবে। আপনার সাইবার বুলিং যেভাবে মেয়েদের সাথে করা হয়েছে, আপনার এই এটাকে আমি আমি একজন মুসলমান, এখানে আমরা তিনজনই মুসলমান, আমরা নারীদেরকে সম্মান করি। আপনি চিন্তা করতে পারেন যে যারা ধর্মীয় রাজনীতি করবেন তাদেরকে সহনশীল হতে হয়, তার কারণ তারা ধর্ম নিয়ে, আমাদের পবিত্র বিশ্বাসকে নিয়ে রাজনীতি করছেন। তাদেরকে আরো অনেক নমনীয় হতে হয়। সেখানে নারীদেরকে, অন্যান্যদেরকে যে অশ্লীল ভাষায় গালাগালি, সাইবার বুলিং করা হয়েছে বা হচ্ছে, এগুলো কি কি দৃষ্টিতে আমরা দেখব? আমরা কি এগুলার কি অবসান চাইবো না? তা আমি আমার মূল উত্তরে ফেরত মানে যাওয়ার আগে আমি বলছি যে আমি বিনীত অনুরোধ করব, শিবিরের যারা নেতা আছেন, আমাদের ছোট ভাই, তোমরা তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা জয়লাভ করেছো তোমাদের যোগ্যতা বলে, এবং আমি বলবো যে তোমাদের যোগ্যতা ছাত্র দলের চেয়ে বেশি। তার কারণ তোমরা এই টেকনোলজি এবং সাংগঠনিক জিনিসগুলো ছাত্র দলের থেকে ভালো যাও, নিঃসন্দেহে ভালো যাও। মোর অর্গানাইজড, ইউ আর মোর অর্গানাইজড, নো ডাউট ইন দ্যাট। এবং এই এখন তোমাদের এই সহনশীলতাটা দেখানোর দরকার। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান একটি ধর্মীয় দল থেকে এসেছিলেন। তিনি কিন্তু দেখিয়েছেন যে কিভাবে একটা রাষ্ট্র চালাতে হয়, কিভাবে সহনশীলতার মধ্যে থাকতে হয়। তিনি তার অর্থনীতিটাকে তার দেশের কোথায় নিয়ে গেছেন। সুতরাং আমরা চাইবো যে শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছে বা অন্য জায়গাতেও যদি আসে, তারা যেন এই সহনশীলতাটা বজায় রাখে। এগুলো জিনিস আমরা কিন্তু দেখতে চাই না, যে কোনো নারীকে অসম্মান করা হচ্ছে, মেয়েদেরকে অসম্মান করা হচ্ছে, এমনকি পুরো আপনার পুরুষদেরকেও আপনার অশালীন ভাষায় কথা বলা হচ্ছে। এই কথাগুলোও কিন্তু আমাদেরকে বলতে হবে। শুধু ছাত্র দলের একটা ছেলে একজন ভিসি কে এরকম করেছে সেজন্য আমরা সব গেল গেল বলে রব রব তুলবো, আর একটা মেয়েকে গণধর্ষণের হুমকি দেবে সেটাকে আমরা এড়িয়ে যাব, তা হতে পারে। এটাও আমাদেরকে দেখতে হবে। তো এখন আপনি যে প্রশ্নটা করেছেন, একটা মনে হয় নেপালকে নিয়ে করেছেন, তাই এদের না? কাছে আমরা আসলে যে প্রশ্নটা আমি মঞ্জুর ভাইকেও করেছিলাম যে মুক্তিযুদ্ধ, তারপরে জাতীয় ও পতাকা, আচ্ছা। জাতীয় সঙ্গীত, হ্যাঁ, এগুলোর ব্যাপারে কতটা, কারণ আমরা এর আগেই দেখেছি বিভিন্ন ভাবে বিতর্কিত আচ্ছা। বিতর্কিত করতে আমি জামায়াত এখানে, ইসলামী। হ্যাঁ, বলছি। আর আপনি কি জগন্নাথ হলের কথা প্রশ্ন দেখেছেন করেছিলাম যে আপনাকে। ও জগন্নাথ হলের কথা? হ্যাঁ। হুম। এখন জগন্নাথ হলে আমার কাছে একটা জিনিস, আমার জীবনে যতবার আমি দেখেছি যে আমাদের মানে সংখ্যালঘুদের প্রতি সম্মান রেখে আমি বলছি, তারা কিন্তু বেশিরভাগ সবসময় আওয়ামী লীগকেই ভোট দিয়েছেন। বিএনপি কে তারা কোনোদিনই বেশিরভাগ ভোট দেননি, আর জামাতকে তো প্রশ্নই আসে না, দেননি। এবারই মনে হয় প্রথম যে তারা বিএনপি কে সর্বোচ্চ ভোট দিয়েছেন জগন্নাথ হলে। এটাকে স্বাগত জানানো দরকার। তার কারণ তারা মনে করেছেন যে বিএনপি একটি মধ্যপন্থী দল, বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদকে ধারণ করে, এ কারণেই দিয়েছেন। তাদের নিরাপত্তার ব্যাপারটা আছে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং তারা বিএনপির প্রতি আপনার আস্থা রাখতে চাইবে, সেটা হতেই পারে। তবে এই জিনিসটাকে এত বেশি আপনার ঘোলা করারও আমি কোনো কিছু দেখি না। এগুলো আপনি হয় গণতন্ত্রে এগুলো হয়। ভারতে
মানে কি হয় ভারতে কি আপনার কংগ্রেসকে ভোট দেয় না? মানে আপনার মুসলমানরা দেয় তো। আপনার এই যে আপনি যেই দেশে থাকেন গ্রেট ব্রিটেনে, সেখানে তো আমার মনে হয় যে কনজারভেটিভ পার্টিকে মুসলমানরা খুব কম ভোট দেয়, সব লিবার বা আপনার লেবার পার্টিকে ভোট লেবার দেয়। পার্টিকে দেয়। এবার শুধু আমেরিকা, হ্যাঁ আমেরিকাতে, আমি আমেরিকায় থাকি, আমেরিকাতে একটু ব্যতিক্রম হয়েছে। এবার আমেরিকাতে রিপাবলিকানদেরকে মুসলমানরা বেশি ভোট দিয়েছে। হ্যাঁ, আপনি মানে মনে হয় ইতিহাসে সবচেয়ে বেশি এবার ভোট পেয়েছে। এগুলো গণতন্ত্র হয়, এগুলো নিয়ে মাথায় আমি আমি অত আমি নিজে অত উদ্বিগ্ন বা এগুলো নিয়ে আমার অত নাই। কিন্তু যেটা হচ্ছে আরেকটা জিনিস হয়তো আপনার ঢাকা ডাকসু নির্বাচনে খেয়াল করে থাকবেন, এই যে ছাত্ররা যে আন্দোলন করলো, তাদের প্রতি যে আমাদের সহানুভূতি, যে জুলাই বিপ্লবের কথা আমি বলি, তাদের যে দলটা বাকশাস, আপনি কয়টা ভোট পেয়েছে? তারা ভোট পেল না কেন? তাদের ভোটগুলা কোথায় গেল আমাকে বলেন। এই যে এনসিপি, তারা যে এত শান শওকতের সাথে ঢাকঢোল পিটিয়ে যে আপনার আসলো, সরকারও আপনার তাদেরকে নামার জন্য এই বাচ্চাগুলাকে আপনার অপরিপক্কভাবে নামিয়ে দিল। এবং আমি আপনার এই অনুষ্ঠানে আগেও বলেছিলাম, যেটাকে আমি সবসময় বলি যে এই কিছু ইউটিউব পীর এবং কাপালিক সাধু, এই সিরাজুল আলম খানের মতো, মানে জাসদকে দিয়ে যে বিভ্রান্ত করেছিল জাসদের তরুণ যুবকদেরকে সে সময়কার, এই বাচ্চা ছেলেপেলে গুলাকেও তারা বিভ্রান্ত করে রেডিকালিজমের দিকে বিভিন্ন দিকে নিয়ে গেছে। এবং সেভাবে কি হয়েছে, তার পরিণতিটা কি হয়েছে আপনি দেখেন। তারা কিন্তু এখানে কোনো ভোট পায়নি। তো এর বিষয়টা কিন্তু নির্বাচনে যে তারা কেন ভোট পেল না, বিএনপিকে প্রশ্ন করার আগে, আঙ্গুল তোলার আগে এটা দেখানো দরকার যে এদের তো প্রতি জনগণের সহমর্মিতা সবচেয়ে বেশি ছিল, তারা তো এদের প্রতি তাকিয়েছিল। তাহলে এদেরকে ভোট দিচ্ছিল না, ভোট দিচ্ছে না কেন? এদের ভোটগুলা গেল কোথায়? আচ্ছা, এখন আসেন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনার এই যে আপনাদের হয়তো খেয়াল আছে যে জুলাই বিপ্লবের প্রথম দিকে যে এই একটি মেয়ে, তার নাম হচ্ছে আপনার সঞ্জিদা আহমেদ তন্নি, তাকে হ্যাঁ, ছাত্রলীগের গুন্ডা পান্ডারা মাইর মেরেছিল, খেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্ত পড়ছিল, লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। সেই দৃশ্যটা কেউ হয়তো ভুলতে পারে না এই মেয়েটাকে। এই মেয়েটার সম্মানে জাতীয়তাবাদী ছাত্র দল কোনো প্রার্থী দেয়নি, এটাকে আমরা সবাই সাধুবাদ জানাতে অবশ্যই হবে। তাকে প্রার্থী দেয়নি, এই মেয়েটা নির্বাচিত হয়েছে, খুশির খবর। সে ভোট পেয়েছে 11,777টি, ঠিক আছে? হুম, কিন্তু সেখানে শিবিরের প্রার্থী কিন্তু 4,000-এর উপরে ভোট পেয়েছে এখানে। তাহলে শিবির সমর্থকরা এই মেয়েটাকে ভোট দিল না কেন? তাদের কি আপনার জুলাই এই বিপ্লবের প্রতি কি সহমর্মিতা কেন দেখালো না তাদের আপনার ভোটাররা? আপনি এই জিনিসগুলো আসলে কি, যে রাজনৈতিক বয়ান, আপনি রাজনীতি, এই যে আগের যে রাজনীতি, এই এই যে দুটা বিভাজন, এই বিভাজনটার মধ্যে নিয়ে যাওয়া। এখন আপনার একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে এই যে আমি কতক্ষণ আগে একটু ক্ষিপ্ত হয়ে বললাম যে ছাত্র দলের লোকজন বা বিএনপির লোকজন এই ছোট ছোট বাচ্চাদেরকে রাজাকার বলে, বা বাম, এই যে মস্কোপন্থী বামদের আপনার জিনিসটাকে সামনে নিয়ে এসে এক ধরনের হাইপ সৃষ্টি করে, এটা যেমন ঠিক না, ঠিক সেই একইভাবে এই যে জামাত বা শিবির বা অন্যান্য যে ধর্মীয় দল বা রেডিক্যাল এলিমেন্ট গুলো আছে, তারা যে বিএনপি কে কথায় কথায় ভারতের দালাল, আপনার আওয়ামী লীগের বয়ান প্রচারকারী এগুলো হুম, বলছে, এই কথাগুলোকেও আপনার ঠিক না। এবং এগুলাকে মানে খুব শক্ত ভাষায় বিএনপির জবাব দেওয়া দরকার এবং এগুলোকে প্রতিরোধ করা দরকার। তার কারণ বাংলাদেশে, আবারও বলি, যে বাংলাদেশকে ধারণ করে, যদি বাংলাদেশকে কোনো কেউ ধারণ করে, আপনি ডক্টর মঞ্জুর যেটা বললেন যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে, কিন্তু এটা নিয়ে আপনার যে আওয়ামী লীগ যে চেতনা ব্যবসা শুরু করেছিল সেটা থাকবে না। এই যে জিনিসগুলো আপনি দেখেন, জেনারেল জিয়াউর রহমান কি করেছিলেন, বাংলাদেশের সকল মানুষকে একত্রীভূত করেছিলেন। আমি জেনারেল মীর শওকতের যখন ইন্টারভিউ করছিলাম, তারপরে কর্নেল অলির, এনাদের দুজনের কাছ থেকে শুনেছি। আমি আনোয়ার জাহিদ সাহেবের সাথে কাজ করেছি একটি দৈনিকে, উনি আমার উপদেষ্টা সম্পাদক ছিলেন, তাদের কাছ থেকে আমি শুনেছি যে যখন জামাত ইসলামী এবং মুসলিম লীগ কে রাজনীতি করার সুযোগ দিলেন জেনারেল জিয়াউর রহমান, তখন মুক্তিযোদ্ধারা অনেকেই এসে জেনারেল শওকত সহ এরা বলেছিলেন যে এরা তো স্বাধীনতার বিরোধিতা করেছে, আপনি এনাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছেন কেন? তখন জেনারেল জিয়া বলেছিলেন যে এরা তো, আমি যদি রাজনীতি করার সুযোগ না দিই, এরা পিছন থেকে আমাদেরকে সবসময় ছুরি মারার জন্য বসে থাকবে, এরা বিভিন্ন রকমের আজে বাজে কাজে জড়িয়ে পড়বে, এরা যদি আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তারপরে সবচেয়ে বড় কথা, এদেরকে বাংলাদেশে থাকতে হবে, এখান থেকে রুজি রোজগার করতে হবে, এদেরকে খেয়ে পরে বাঁচতে হবে, লেখাপড়ারও তাদের সন্তানদেরকে শিখাতে হবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে হবে। তো এই লোকগুলাকে কি আমি ফেলে দিব? বরং তাদেরকে প্রকাশ্যে রাজনীতি করতে দেই, জনগণ যতটুকু তাদেরকে গ্রহণ করে করবে। গণতন্ত্র কি বলে?
আমি নিজে যদিও ধর্মীয় রাজনীতির বিপক্ষের একজন লোক, আমি এটাকে পছন্দ করি না, কিন্তু বাংলাদেশের মানুষ যদি ধর্মীয় রাজনীতিকে ভোট দেয় তাহলে তো দিবে। কারণ আমি গণতন্ত্র, আমাকে মানতে হবে। বাংলাদেশের মানুষ যদি পুরো নাস্তিক একটা দলকে ভোট দেয়, বামপন্থী দলকে ভোট দেয়, দিবে। তারা যদি নির্বাচিত হয় তাদেরকে দেশ চালাতে দিতে হবে, এটাই গণতন্ত্র। এবং এই জিনিসটা যতক্ষণ আমাদের দেশের মানুষের মাথার মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত রেষারেষি সবকিছু চলতে থাকবে। রাজনীতিতে তো প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, কিন্তু শত্রুতা থাকা দরকার নেই। একদম ব্যক্তিগত আক্রমণের কোনো স্থান এখানে দেওয়া যাবে না। বিশেষ করে বাংলাদেশ যে ক্রান্তিকালটা অতিক্রম করছেন, ডক্টর মঞ্জুর চৌধুরী অত্যন্ত সুন্দর করে পয়েন্টগুলো বলে দিয়েছেন। আপনারা দেখেন যে সামনে যেই ক্ষমতায় আসবে তাকে কি মোকাবেলা করতে হবে। অর্থনীতি আপনাকে মোকাবেলা করতে হবে। বিবিসির রিপোর্ট বলছে 200টা কারখানা বন্ধ হয়ে গেছে, এর মধ্যে বড় বড় 95টা গার্মেন্টস কারখানা, যেগুলো ইউরোপে রপ্তানি করে। আপনি একদিকে শুধু আমেরিকাতে পোশাক যাচ্ছে বেশি এটা বললে হবে না, ইউরোপে যেগুলো যেত সেগুলো অনেক কমে গেছে। এখন এই জিনিসগুলো বিএনপি কে বা যে ক্ষমতা আসবে তাকে মোকাবেলা করতে হবে। এই যে 30 লাখ, এতদিনে আরো বাড়তে বাড়তে তো 50 লাখ হয়ে যাবে এই বেশি বেকার, এই বেকার আপনার মোকাবেলা করতে হবে। আপনি ইচ্ছা করলেই তখন বাংলাদেশ চাইলেই 5,000 বিসিএস কর্মকর্তা নিয়োগ দিতে পারবে না, হাজার হাজার ডাক্তার নিয়োগ দিতে পারবে না, সেনাবাহিনী পুলিশে এত নিয়োগ দিতে পারবে না। এর পয়সা পাবে কোথা থেকে? এগুলো আমরা কিন্তু কেউ চিন্তা করছি না। তারপরে এলডিসি উত্তরণের যে একটি টোপ আমাদের সামনে ডক্টর দেবপ্রিয় ফেলে দিলেন যে আমাদেরকে এটা করতেই হবে। আপনি আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সমস্ত কিছু যাবে আমাদের এটা যদি আমরা করি। এবং আপনার ঔষধপত্র সমস্ত কিছুর দাম বেড়ে যাবে আমাদের দেশে অসহনীয় ভাবে। আজকে যেই অ্যান্টিবায়োটিকটি আপনি 500 টাকা দিয়ে কিনছেন, সেটা আপনাকে 10,000 টাকা দিয়ে কিনতে হবে তখন। আপনি এগুলো নিয়ে কিন্তু পরবর্তী যে সরকার আসবে তাকে মোকাবেলা করতে হবে। এরপরে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি আছে।